বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালভিয়ার কুশপুতুল দাহ করল শিলচর জেলা কংগ্রেস। দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে উত্তাল প্রতিবাদ দলের। সিলেটি ভাষাকে বাংলাদেশি বলে অপমাননা করায় শিলচরে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। বুধবার শিলচর ইন্দিরা ভবন থেকে প্ল্যাকার্ড এবং ব্যানার সহ বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালভিয়ার কুশপুতুল নিয়ে রাজপথে জোরদার স্লোগানের মাধ্যমে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন দলের নেতা কর্মীরা। প্রতিবাদ চলাকালীন অমিত মালভিয়ার কুশপুতুল দাহ করতে গেলে পুলিশ এবং সিআরপিএফ বাধা সৃষ্টি করলে প্রশাসন এবং প্রতিবাদকারীদের মধ্যে তীব্র হাতাহাতি ও ঠেলা ধাক্কার পরিস্থিতি সৃষ্টি হয়। কংগ্রেসের উত্তাল প্রতিবাদকে দমাতে পুলিশ গ্যাস ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবাদকারীরা পুলিশের বাধাকে পেছনে ফেলে বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালভিয়ার কুশপুতুল দাহ করেন। পরে পথ অবরোধ করে নানা স্লোগান এবং বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস মাতিয়ে তোলেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং সিআরপিএফ বাহিনী কড়া পদক্ষেপ গ্রহণ করে প্রতিবাদকারীদের গ্রেফতার করে শিলচর সদর থানায় নিয়ে যায়। এদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, প্রাক্তন মন্ত্রী অজিত সিং এবং তমালকান্তি বণিক সহ দলের অন্যান্য কর্মকর্তারা শাসক দল বিজেপির সমালোচনা করে বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালভিয়ার ভূমিকা নিয়ে তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন। অমিত মালভিয়াকে মূর্খ আখ্যায়িত করে তারা জানান, বাংলা ভাষার অবমাননা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বরাক উপত্যকা সহ দেশের বিভিন্ন স্থানে বসবাসকারী বাঙালিরা সিলেটি ভাষায় কথাবার্তা বলেন এবং দেশে বাংলা ভাষার স্বীকৃতি রয়েছে। গত বছর কেন্দ্র সরকারের তরফেও বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এরপরও শাসক দলের কিছু নেতাকর্মীরা বিভিন্ন সময় বাঙালি বিদ্বেষী মন্তব্য করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ কংগ্রেসের। বিষয়টি নিয়ে শিলচর জেলা কংগ্রেসের তরফে জেলা শাসক মারফত দেশের মহামান্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে অমিত মালভিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। এদিন সেবাদল, এনএসইউআই, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের মাননীয় সভাপতি আসাম কংগ্রেস কমিটির গৌরব মহাশয় আমাকে এই বার্তা পাঠিয়ে দিয়েছেন যে সর্বভারতীয় নেতা অমিত মালব্য যে ভাষায় বাঙালি ভাষার উপরে, সিলেটি ভাষার উপরে বিভিন্নভাবে নির্যাতনী প্রয়োগ করেছেন এবং আসামের যিনি মুখ্যমন্ত্রী তিনিও কিছুদিন আগে বাংলা ভাষা নিয়ে কথা বলেছেন যে বাঙালিতে যারা কথা বলবে, বাঙালিতে যারা লিখবে তারা বাংলাদেশি। এবং দিল্লির পুলিশ যেভাবে আজকে দিল্লির যারা বাঙালি ভাই বন্ধুরা আছেন, আমার মা বোনরা আছেন, তাদেরকে যেভাবে নির্যাতিত করেছেন, সেই হিসাবে আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটা কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচির মাধ্যমে আমরা সেই যেটা মন্তব্য করেছেন আমাদের মালব্য মহাশয় যিনি বিজেপির নেতা, এটাকে আমরা ধিক্কার জানাই। এবং সেই সঙ্গে আমরা একটা কথা বলি যে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, বাংলা ভাষা আমাদের শরীরের রক্ত এবং 11 শহীদের কথা আমরা ভুলিনি। এবং আজকের এই প্রতিবাদে বোঝা যাচ্ছে যে সমগ্র কাছাড় জেলায় আজকে যে প্রতিবাদ হয়েছে
আমরা স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি। এবং এখানে আমাদের পুলিশ ভাইরা প্রশাসনিকভাবে অনেক কর্মীকে হেনস্থা করেছে, আমি সেটাকে ধিক্কার জানাই। আগামী দিনে যেন পুলিশ কর্মী ভাইরা, প্রশাসন ভাইরা আমাদের সাথে সহযোগিতা করে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব। আমরা যে কোনো সমস্যা নিয়ে, যে কোনো ভাষা নিয়ে আমরা আন্দোলনের প্রস্তুতি রাজি আছি। এবং আমরা চাই কাঁচা শান্তশিষ্টদের জেলা, সেই জেলা আগামী দিনে যাতে শান্তশিষ্ট থাকে এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সর্বদলীয় সর্বধর্মের মানুষ যত একত্রিতভাবে বসবাস করতে পারি, সেই দিকে আমরা জেলা কংগ্রেস এগিয়ে যাব। এবং ভারতবর্ষের সমস্ত বাঙালিদেরকে আজকে আমরা জানিয়ে দিতে চাই যে ভারতবর্ষের যত বাঙালি বাইরে আছেন তাদের পাশে কংগ্রেস আছে। এবং আমাদের রাহুল গান্ধীজি থেকে শুরু করে আমাদের গৌরব গগৈজি থেকে শুরু করে এইটার নিন্দা জানিয়েছেন। এবং আগামী দিনে আমরা যদি অমিত মালব্যকে সেইভাবে শাস্তি দেওয়া না হয়, তাহলে আগামী দিনে আমরা আরো আন্দোলনে আমরা থাকবো। এই বলে সবাইকে ধন্যবাদ দেয়। আজকে এমন একটা দল, যে দলের একজন আইটি সেলের যে হেড, তাই কেন্দ্রে বইলা আমরা অপমান করলাম, আর আমরা গায়ের চামড়া লাগে না। আজকের দিনে কংগ্রেস দল শুধু শিলচর না, আজকে গুয়াহাটি লেভেলে, ব্রহ্মপুত্র লেভেলে, ভারতবর্ষের লেভেলে তার এগেন্স্টে গর্জে উঠছে। তো আমরাও বোঝা দরকার, যারা এই বরাক উপত্যকাতে আমরা থাকি, আমরা কি তা গায়ে চামড়া লাইনি। আজকে কংগ্রেস দল এখানে একটা ধর্ণা কর্মসূচি করতেছে। আমি এখানে অনুরোধ জানাই, এই আশেপাশের যারা মানুষ আছেন, শিলচর শহরের যারা মানুষ আছেন, প্রত্যেক মানুষ তো কম বেশ সিলেটের ভাষায় কথা কয়, তো আমরা কি তা গায়ে লাগে না নি? কারণ ভারতবর্ষের ইতিহাস দেখলে আমরা পাইব যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আমরা সিলেটিরারও কি ধরনের আমরা কাজ করছি, এই অবদানটা তো আমরা মনে রাখতে লাগবো। আজকে উল্লাস করে স্ট্যাচু আমরা কই দেখতে পাই? আমরা পাই ওমেন্স কলেজের পুরাত উল্লাসকর কত মহাশয় খেয়ে আসলা। আজকে বরাক বিলের এই বরাক উপত্যকার নির্মাতা খেয়ে আসলা অরুণ চন্দ্রের মতো মানুষ। কাছাড় জেলা পরিষদের বোর্ড গঠন, সভাপতি কঙ্কন শিকদার। বিজেপির পক্ষে অতিরিক্ত সমর্থন। কাছাড় জেলা পরিষদের নতুন বোর্ড গঠিত হলো আজ। গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও উপসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা পার্টির প্রার্থী কঙ্কন নারায়ণ শিকদার সভাপতি এবং দেবজ্যোতি বাউরি উপসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে যে বিজেপি এই পরিষদে 16টি আসনে জয়লাভ করলেও বোর্ড গঠনের সময় তাদের প্রার্থীরা 17টি ভোট পেয়েছেন। এতে বোঝা যাচ্ছে বিরোধী শিবির থেকে কেউ বা কারা গোপনে বিজেপিকে সমর্থন করেছেন। ফলে বোর্ড গঠনে বিজেপি একচেটিয়া বিজয় অর্জন করেছে। মোট 25 জন নির্বাচিত সদস্য এই নির্বাচনে অংশ নেন। সভাপতি পদে বিজেপির কঙ্কন নারায়ণ শিকদার পেয়েছেন 17টি ভোট। অপর প্রার্থী কংগ্রেসের ত্রয়বাচী দাস পেয়েছেন 1টি ভোট। একইভাবে উপসভাপতি পদে বিজেপির দেবজ্যোতি বাউরি 17টি ভোটে জয়ী হন। কংগ্রেসের নূর ইসলাম বড়ভূইয়া পান 8টি ভোট। জেলার রাজনৈতিক মহলে এখন আলোচনা চলছে, বিজেপির অতিরিক্ত একটি ভোট তারা কিভাবে পেল? এটা কি কংগ্রেস বা অন্য কোনো দলের অভ্যন্তরীণ বিদ্রোহ, নাকি নির্দল সদস্যের সমর্থন? যদিও এ বিষয়ে এখনো কোনো নেতা প্রকাশ্যে মুখ খোলেননি। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রশাসনের তরফে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। নবনির্বাচিত সভাপতি কঙ্কন শিকদার বলেন, বিজেপির এই জয় জনগণের আশীর্বাদ এবং আমাদের দলের ঐক্যবদ্ধ পরিশ্রমের ফল। উন্নয়নেই আমাদের মূল লক্ষ্য। উপসভাপতি দেবজ্যোতি বাউরি বলেন, এই দায়িত্বকে আমরা আন্তরিকভাবে গ্রহণ করছি। জনগণের প্রত্যাশা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জেলা পরিষদের নির্বাচন আমরা জানি যে মে মাসের 2 তারিখে নির্বাচন হয়েছিল, আর মে মাসের 11 তারিখে যে নির্বাচনে ফলাফল হয়েছিল সেই নির্বাচনে গাঁও পঞ্চায়েত সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সদস্য
ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা নির্বাচিত হয়েছিল। ইতিমধ্যে যে আঞ্চলিক পঞ্চায়েত এবং গাঁও পঞ্চায়েতের যে নির্বাচন সেটা সম্পূর্ণ হয়েছে। কাছাড়ে 15টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে 14টিতে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা নির্বাচিত হয়েছে। একটা আসনে নির্দলরা সেই আঞ্চলিক পঞ্চায়েত গঠন করেছে। আঞ্চলিক পঞ্চায়েতের ক্ষেত্রে যদি আমরা বলি যে কংগ্রেস 0 পেয়েছে, ঠিক গাঁও পঞ্চায়েতের ক্ষেত্রেও 162টি গাঁও পঞ্চায়েতের মধ্যে 145টার অধিক আসনে জিপিতে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা নির্বাচিত হয়েছে। জেলা পরিষদের ক্ষেত্রে আপনারা জানেন যে 16টি আসন ভারতীয় জনতা পার্টি পেয়েছিলেন, 60টি আসন কংগ্রেস এবং 2টি নির্দল পেয়েছিলেন। আজকে সেটা জেলা পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সভাপতি সহসভাপতি নির্বাচন ছিল। কংগ্রেস দলের তরফ থেকে নির্বাচন চাওয়া হয়েছিল, যে নির্বাচন হওয়া প্রয়োজন 2টা প্রার্থীর নাম, যে 2টা পদে আসার জন্য। এবং আমরা দেখেছি যে আমরা 16 ভোট নিয়ে এখানে আজকে নির্বাচনে এসেছিলাম, কিন্তু নির্বাচনের ফলাফলে আমরা 17টা ভোট জেলা পরিষদ চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে 2টাতে পেয়েছি। আর কঙ্কন নারায়ণ শিকদার জেলা পরিষদ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে। কঙ্কন নারায়ণ শিকদার এক বহু বছরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। বাল্যকাল থেকে উনি ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত। আর এমন এক ব্যক্তিকে ভারতীয় জনতা পার্টি আমরা প্রার্থী দিয়েছি, যে উচ্চ শিক্ষিত ব্যক্তি, সামাজিক কামের সঙ্গে ওনার জড়িত আছে, এবং ব্যক্তিকে আমরা দিয়েছি। আর ওনার সঙ্গে আমরা দেবজ্যোতি বাউরিকে উপসভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে। দেবজ্যোতি বাউরি আমাদের দেওয়ান পালরবন জেলা পরিষদ থেকে নির্বাচিত হয়েছে। 4 জনজাতি সম্প্রদায়ের লোক এবং একদম যুবক, 25 বছরের যুবক। এবং কঙ্কন নারায়ণ শিকদার এবং দেবজ্যোতি বাউরি দুজনকে আমরা নির্বাচিত করেছি। কাছাড় জেলা পরিষদ আগামী 5 বছর তারা পরিচালনা করবেন এবং আমি তাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আর বিগত 5 বছর যেভাবে কাছাড় জেলা পরিষদ নিষ্কলঙ্কভাবে কাছাড় জেলা পরিষদ স্বচ্ছতা বজায় রেখে কাজ করেছে, আগামী দিনেও তাদের নেতৃত্বে সেভাবে কাজ করবে। একটা ভোট দিয়েছেন সেটা আমি জানি, কিন্তু আগে কংগ্রেস দল সিদ্ধান্ত ঠিক করুন যে তারা ভোটের আগে আমাদের 16 ছিল, একটা কেন পারলো। আর যিনি আমাদেরকে সমর্থন করেছেন, উন্নয়নের জন্য সমর্থন করেছেন, সেই ব্যক্তিকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তো এটা আমি মনে করি যে উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টি একটা ভোট বেড়েছে। আর আগামী দিনে আরও ভারতীয় জনতা পার্টির প্রতি যে সমর্থন, সেই সমর্থনগুলো বাড়বে। আসামের পাথারকান্দি চাঁদখিরা কলেজে নিযুত ময়না আজমির প্রপত্র বিতরণ করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বুধবার গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের এক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে নিযুত ময়না আজমির 2.0 প্রকল্পের আধুনিক উদ্বোধন হয়। এরই সাথে সংহতি রেখে এদিন পাথারকান্দি সমষ্টির চাঁদখিরা স্বামী বিবেকানন্দ কলেজে উক্ত প্রকল্পের প্রপত্র বন্টন করেন রাজ্যের পূর্ত, মীন ও পশুপালন বিভাগের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এদিনের এই অনুষ্ঠানের প্রথম পর্যায়ে মুখ্যমন্ত্রীর উক্ত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেন উপস্থিত কলেজ পড়ুয়া সহ অতিথিরা। পরে মন্ত্রী এ মর্মে বলতে গিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর লক্ষ্য হলো এই প্রকল্পের মাধ্যমে মহিলা ছাত্রদের সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তাদের স্বপ্ন বাস্তব পরিণত হয় এবং ছাত্রীদের উচ্চ শিক্ষায় যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, তারা ভবিষ্যতে নিজেরা পড়াশোনা করে প্রতিষ্ঠা লাভ করে, এতে আর্থিক বিষয়টি যাতে ছাত্রীদের বিকাশে অন্তরায় হয়ে না দাঁড়ায়, পাশাপাশি সমাজ থেকে যেন বাল্যবিবাহের মতো ব্যাধি দূর করা যায়। এই দিনের এই মহতী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা পরিষদ চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী, স্বামী বিবেকানন্দ কলেজের অধ্যক্ষ সুভাষ সিনহা, লোয়ারপোয়া জেলা পরিষদ সদস্য স্বপন দাস প্রমুখ। পরে মন্ত্রী কৃষ্ণেন্দু সহ এই দিনের অনুষ্ঠানের অতিথিরা ছাত্রীদের হাতে নিযুত ময়না আজমির প্রপত্র তুলে দেন। এবার গোটা রাজ্যের প্রায় 4 লক্ষ ছাত্রীরা উক্ত প্রকল্প থেকে উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে। এদিন চাঁদখিরা কলেজে 569 জন পড়ুয়াদের মধ্যে এই প্রপত্র বিতরণ করা হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে প্রয়াস, যে একটা প্রকল্প, যে নিযুত ময়না প্রকল্প, আমাদের মুখ্যমন্ত্রীর যে টার্গেট, যে আগামী কয়েক বছরের মধ্যে 10 লক্ষ ছাত্রীরা যাতে সুন্দরভাবে পড়াশোনা করার জন্য ওনাদেরকে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবং এই পড়াশোনা করার যে ব্যবস্থা, শুধু যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট তা নয়, বই থেকে আরম্ভ করে
ড্রেস থেকে আরম্ভ করে ফিজ থেকে আরম্ভ সব ফ্রি করে দেওয়া হয়েছে, যাতে ছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করেন, নিজের ব্যবস্থায় প্রতিষ্ঠিত হতে পারেন। তার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে প্রয়াস হাতে নিয়েছেন অত্যন্ত প্রশংসনীয়। আর লাস্ট বাজেটে আপনারা দেখেছেন আমাদের মাননীয় অজন্তা নেওগ মহোদয়া ফাইন্যান্স মিনিস্টার, উনি বাজেট অ্যানাউন্স করেছিলেন 24-25-এ, যাতে আমাদের নিযুত ময়না প্রকল্প প্রায় 10 লক্ষ ছাত্রীদের পড়াশোনার যাতে আমরা সুন্দর ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা একটা বিগ সাপোর্ট। এবং লাস্ট বাজেট অ্যানাউন্সমেন্টের পর গত বছর প্রায় 2 লক্ষ ছাত্রীরা উপকৃত হয়েছেন এবং এই বছরে প্রায় 4 লক্ষ সমগ্র আসামের ছাত্রীরা পড়াশোনার জন্য এই বিগ এত বড় একটা সাপোর্ট পাবেন, যাতে ড্রপ আউট না হয়, ছাত্রীরা যাতে ড্রপ আউট না হয়, কলেজে গিয়ে ভালোভাবে পড়াশোনা করেন এবং শুধু 11-12 নয়, স্নাতক বা স্নাতকোত্তর প্রত্যেকটা শ্রেণীতে যাতে পড়াশোনা করার জন্য এই যে সাপোর্ট প্রত্যেক মাসে 1000 বা যারা ডিগ্রিতে পড়াশোনা করে ওনাদের 1250, যারা মাস্টার ডিগ্রি করবেন ওনাদের জন্য বা বিএড করে ওনাদের জন্য 2500 টাকা করে মাসে মাসে, বছরে 25,000 টাকা, এই যে সাপোর্ট, এইটা একটা মানে অত্যন্ত মানে প্রশংসনীয় এবং একটা বড় পদক্ষেপ। সব থেকে বড় পদক্ষেপ যেটা, যাতে চাইল্ড ম্যারেজ সমগ্র আসামে চিরতরে বন্ধ হয়। আজকে যে সোশিয়াল রিফর্মার যিনি রাজা রামমোহন রায় যে প্রয়াস করেছিলেন, সতীদাহ প্রথা বন্ধ হোক, চাইল্ড ম্যারেজ বন্ধ হোক, সবাই যাতে আমরা এই পৃথিবীর সব মানুষ সুন্দরভাবে যাতে আমরা প্রতিষ্ঠিত হতে পারি, সমাজকে আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য যে প্রয়াস, আজকে সেই পথে মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরও যে প্রয়াস, যাতে চাইল্ড ম্যারেজ বন্ধ হয় এবং প্রত্যেকজন ছাত্রীরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, তার জন্য যে এত বড় সাপোর্ট, এটা মানে কৃতজ্ঞতা জানালেও অনেক আমি মনে করি কম হবে। কারণ মুখ্যমন্ত্রী যে প্রয়াস করছেন আসামের প্রত্যেক এলাকার, প্রত্যেক জাতি জনগোষ্ঠীর, প্রত্যেক ভাষাভাষীর, প্রত্যেক ধর্মের ছাত্রীদের যাতে ওনারা পড়াশোনা করে নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে নির্দেশ দিয়েছিলেন যাতে সাউথ সালমারাতে গিয়ে আমরা সাউথ সালমারার উন্নয়নের জন্য আমরা প্রত্যেকজন মন্ত্রী যাতে আমরা সচেষ্ট একটা ভূমিকা আমরা এখানের মধ্যে করতে পারি, তার জন্য আমি গিয়েছিলাম, আমি দেখেছি। এবং মুখ্যমন্ত্রী যে প্রয়াস, শুধু যে আপার আসাম আর মধ্য আসাম, বরাকুদের একদম লোয়ার আসাম, একদম সাউথ সালমারার থেকে আরম্ভ করে এখানে শ্রীভূমি, ওইদিকে লক্ষিমপুর, প্রত্যেক এলাকার উন্নয়ন, প্রত্যেক নাগরিকের যাতে একটা সুন্দরভাবে ব্যবস্থা হয়, আমরা যাতে সুন্দরভাবে এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারি, তার জন্য মুখ্যমন্ত্রী মহাশয়ের প্রয়াস। শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পর কর্মসংস্থাপনের জন্য আসামের মধ্যে অ্যাডভান্টেজ আসাম ট্যুর মাধ্যমে অনেক ইন্ডাস্ট্রি আসছে, যাতে এইখানে আসামে বাবা মার সঙ্গে থেকে এখানে যাতে কর্মসংস্থাপন হয়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রয়াস নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। এবং আজকে আমি নিজে নিযুত ময়না এই প্রকল্পের যে ফর্ম ক্লাস 11 টু এখানে ডিগ্রি 3rd ইয়ার অবধি আমরা ফর্ম তুলে দিতে পেরেছি, তাই নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। পুলিশের কঠোর তৎপরতায় বিশ্রামগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে বছর 19-এর তরুণী পেশায় এয়ার হোস্টেস আজ গুয়াহাটি থেকে নিজ বাড়ি বিশ্রামগঞ্জে ফিরছিলেন। এয়ারপোর্ট থেকে নেমে আগরতলা থেকে সোনামুড়ার বাস গাড়িতে করে বিশ্রামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বাস গাড়ির ভিতরে সামনের দিকে সিটে বসেন তরুণী। একই সিটে এক যুবক বসে। চলন্ত বাসের যুবকটি অসভ্যতা শুরু করে। রাত তখন প্রায় 7:30 অন্ধকারের মধ্যে জোরপূর্বক তরুণীর সঙ্গে চলে অবর্ণনীয় অসভ্যতা। তরুণীটি ফোনের মাধ্যমে আত্মীয় পরিজনদের বিষয়টি জানালে বিশ্রামগঞ্জে এসে হাজির হয় তরুণীর আত্মীয় পরিজনরা। বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে গাড়িটি পৌঁছাতেই ঘিরে ফেলেন তরুণীর আত্মীয় স্বজনরা। বিশ্রামগঞ্জ পৌঁছানোর আগেই অভিযুক্ত যুবক নাকি গাড়ি থেকে পালিয়ে যায়। উত্তেজিত মানুষজনের আক্রমণ চলে বাস গাড়িটিতে। ভেঙে ফেলা হয় গাড়ির গ্লাস। মুহূর্তের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ছুটে আসেন পুলিশ। পরিস্থিতি বেগতিক দেখে জেলার এসপি সহ বিশ্রামগঞ্জ থানা এবং বিশালগড় থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। অবশেষে পুলিশের ব্যাপক তৎপরতায় গাড়িটিকে উদ্ধার করে গাড়ির ভিতরে থাকা যাত্রীদের থানায় নিয়ে আসা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমরা আইতাছি দেওয়ান বাজারে ঘটনা কি তাদের আক্রমণ করছে?
আক্রমণ কি মনে হয় 100 জনের মতন হাতে কি আসলো অস্ত্র শস্ত্র তো এটা জানি অনেক কিছু গেছে। আমরা কইছি হার্টের রোগী, আমরা যাইতাছি হসপিটালে যাবো আমরা। এরপরে দিয়ে ওমা এই ঠাস ঠাস করে মারা আরম্ভ করছে তো আমরাও ইনডেট করবো এলাকা কইছি গাড়ি টান দে গাড়ি টান দিয়ে আমরা আইয়া পড়ছি। আমরা আইতাছি আগরতলা আমরা বাড়ি। হ্যাঁ इसकी इंसिडेंट का तो पीछे कारण वो तो इट्स पार्ट ऑफ इंक्वायरी एंड इन्वेस्टिगेशन, बट फ्यूलियस इश्यूज पे बस में गाड़ी रोक के कुछ लोगों ने ज़्यादा उसको अलग कलर देने का कोशिश किया, इसलिए सिचुएशन थोड़ा टेंस हुआ था। बट पुलिस इमीडिएटली हर जगह इंटरवेंशन की वजह से, फोर्स की वजह से अभी जो विश्रामगंज का सिचुएशन ये एकदम नॉर्मल और अंडर कंट्रोल है। बट फैक्ट ये है कि जो सच्चाई कुछ नहीं है, बट जो मॉन्गरिंग है, जो रूमर्स है, इसके वजह से लोगों के बीच में मिसअंडरस्टैंडिंग ज़्यादा तैयार होती है, ये ज़्यादा देखा गया है। तो मैं आपके माध्यम से मैं ये सबको बताना चाहता हूँ कि सिचुएशन एकदम नॉर्मल है, किसी में कोई तनाव की बात नहीं है। बट जो सोशल मीडिया पे जो लोगों को मिस इन्फॉर्मेशन दिया जाता है, उसमें गलत प्रोवोक किया जाता है, तो इसको कोई भी उसको विक्टिम ना बन के उसका वजह से अब आपस में कुछ नहीं करना है, आपस में एक दूसरे के साथ कोई नहीं करना है। और विश्रामगंज में पर्टिकुलरली सितागुड़ा पुलिस है, DSR है, CRPF है, सभी की वजह से अभी सिचुएशन अंदर कंट्रोल कोई भी गलत मैसेज देते और कहीं कुछ होना नहीं है, लोगों ने कोई गाड़ी खोलने की वैसी जरूरत नहीं। सर कितने गाड़ी अभी तक तोड़े गए और कितने लोग इंजर्ड हैं सर इस इंसिडेंट में? ऐसा अभी तो ये सब हम फील्ड पे ही है, सबका जायजा लेना पड़ेगा। ऐसा कोई सीवियर इंजरी कुछ हुआ ऐसा कोई हमारे पास आया नहीं। कुछ स्पोरेडिक इंसिडेंट हुए हैं, कुछ गाड़ियाँ का भी कुछ इंफॉर्मेशन आई है, बट वो पूरा छानबीन के बाद ही पता चलेगा कि कंटिन्यूसली पिछले 4-5 घंटे से हम फील्ड पे ही है, तो पूरा इन्फॉर्मेशन आने के बाद आपको बता दिया जाएगा। सर एक इन्फॉर्मेशन आए थे कि देवान बाजार के वहाँ पे रोड ब्लॉकेज है और राजा चौमुनी के यहाँ पे भी तो कुछ मिसप्रिंट है अभी भी। हर जगह से कोई ना कोई स्पोरेडिक इन्फॉर्मेशन आ रही है, तो फोर्स हमारे हर जगह पहुँच चुके हैं और ऐसा कोई मेजर इंसिडेंट कहीं भी नहीं हुआ है। बट इंसिडेंट से ज़्यादा मॉन्गरिंग ज़्यादा है, रूमर्स ज़्यादा है, तो उसके ऊपर बिलीव नहीं करना है। अगर कहीं होगा भी तो पुलिस पूरी सक्षम है कि उसका ख्याल रखा जाएगा और लोगों का जान और माल का प्रोटेक्शन किया जाएगा। सर स्टेट के लिए क्या मैसेज रहेगा आपका? कि वही मैंने बता दिया कि किसी भी ऐसी गलत इन्फॉर्मेशन पे बिलीव नहीं करना है, भरोसा नहीं करना है। जो भी कुछ लगा भी, कुछ आपके पास इन्फॉर्मेशन है तो 112 पे आप फ़ोन कर सकते हैं, पुलिस को फ़ोन कर सकते हो और वहीं से जो भी आपको इन्फॉर्मेशन आएगा, इवन हमारा प्रेस रिलीज रहेगा, हमारे जो ऑफिशियल ट्विटर हैंडल रहेगा, उसमें हम কমলাক্ষের ভূমি পূজনের মাধ্যমে শুভারম্ভ হলো এসআর কলেজের ক্লাসরুম সম্প্রসারণের কাজ। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষের ভূমি পূজনের মাধ্যমে আসাম সরকার প্রদত্ত SOPDG প্রকল্পের 1 কোটি টাকা ব্যয় ক্লাসরুম সম্প্রসারণের কাজ। এদিন সকাল 10টা নাগাদ কমলাক্ষের কনভয় কালাইন পৌঁছতেই কলেজ কর্তৃপক্ষের উষ্ণ সংবর্ধনা জোয়ারে ভাসেন কমলাক্ষ। কালাইন বাজার তেমাথা থেকে কমলাক্ষকে নিয়ে এনসিসি ছাত্ররা বিশাল বাইক মিছিল করে পৌঁছায় কলেজ রোড কালীবাড়ির সম্মুখে। সেখানে এনসিসি ছাত্রছাত্রীরা বরণ করে নেন তাদের মুখ্য অতিথি কমলাক্ষকে। সেখান থেকে এনসিসি বেষ্টনীতে কমলাক্ষ পৌঁছান কলেজ গেটে। সেখানে পুষ্পবৃষ্টি ঘটিয়ে মুখ্য অতিথি কমলাক্ষকে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। সনাতন ধর্মীয় রীতিনীতি মেনে বিকাল 10:30 নাগাদ ভূমি পূজায় বসেন বিধায়ক কমলাক্ষ। এরপর হয় নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভারম্ভ করেন প্রধান অতিথি কমলাক্ষ দে পুরকায়স্থ। সার্কেল অফিসার রবার্ট টোলর, কলেজের অধ্যক্ষ ডক্টর বিজিত গোস্বামী, কলেজ গভর্নিং বডি চেয়ারম্যান নারায়ণ মজুমদার সহ অনেকে। এরপর শুরু হয় নিযুত ময়না প্রকল্পের সুবিধা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী সহ অন্যান্যদের বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক।
শুধু মহাত্মা গান্ধী নয়, সমগ্র দেশবাসীর ত্যাগের বিনিময়ে স্বাধীনতা এসেছে। অ্যাক্সিস গ্লোবাল স্কুলের ছাত্রছাত্রীদের পথনাটিকায় ফুটল তথ্য। অ্যাক্সিস গ্লোবাল স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে এক সচেতনতামূলক পথনাটিকায় শুধু গান্ধীজি নয়, মহাত্মা গান্ধীর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে সকল ধর্ম, ভাষা, সম্প্রদায় ও শ্রেণীর মানুষের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত হয় স্বাধীনতা। নাটিকার প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হয় যে আমাদের দেশের স্বাধীনতা শুধুমাত্র কোনো একটি গোষ্ঠী বা সম্প্রদায়ের অবদানে নয়, বরং হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ সহ সকল ধর্মের এবং বিভিন্ন ভাষাভাষী মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফল। ছাত্রছাত্রীরা অভিনয়ের মাধ্যমে দর্শকদের স্মরণ করিয়ে দেয় যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ছিল ভারতের প্রকৃত শক্তি। ধর্ম, ভাষা ও সংস্কৃতির ভিন্নতা থাকার সত্ত্বেও স্বাধীনতা সংগ্রামের সময় মানুষ এক পতাকার নিচে ঐক্যবদ্ধ হতে পেরেছিল। তারই ফলস্বরূপ আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক। উপস্থিত দর্শকদের মধ্যে ছাত্রছাত্রীদের স্পষ্ট ভাষা, আবেগপূর্ণ উপস্থাপনা এবং শক্তিশালী বার্তা বিশেষভাবে প্রশংসিত হয়। নতুন প্রজন্মকে দেশপ্রেম, সহনশীলতা ও ঐক্যের মূল্যবোধে উদ্বুদ্ধ করার এই মহোৎসব প্রচেষ্টাকে বৃহৎ কালাইন অঞ্চলের মানুষ সহ পথচারীরা আন্তরিকভাবে অভিনন্দন জানান। পথনাটিকায় মুখ্য ভূমিকা পালন করেন এবং প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ তানিয়া মজুমদার। বলেন, সমাজ থেকে হারিয়ে গেছে মানবিক মূল্যবোধ, শান্তি এবং মানবতার আদর্শ প্রতিষ্ঠা করতে পারলে দেশের শান্তি ও মানবতা রক্ষা হবে। পরাধীন শৃঙ্খল থেকে মুক্তি পেতে যারা আত্মবলিদানের মাধ্যমে ত্যাগ ও সম্প্রীতির আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন তার প্রভাব পড়েছে ভারতবর্ষের সমাজ জীবনেও। এদেশেও শান্তি এবং মানবতা রক্ষায় আজও নিরন্তর সচেষ্ট রয়েছেন দেশপ্রেমীরা। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। Perform a street drama. The theme is United we stand, divided we fall. Also আমাদের মাঝে একটি প্রচলন আছে যে আমরা সবাই ভাবি মহাত্মা গান্ধী একাই আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। মহাত্মা গান্ধী আমাদের মহান নেতা, তা আমরা সবাই মানি। ফ্রিডম স্ট্রাগলে উনি অনেকটি মুভমেন্ট রেখেছিলেন, অসহযোগ আন্দোলন, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টের মতো অনেক কিছু। কিন্তু এট লাস্ট সেই মুভমেন্টটি উনি একাই করেছিলেন। উনি শুধু লিডার ছিলেন। সেই মুভমেন্টগুলোতে হাজার হাজার মানুষের পার্টিসিপেশন ছিল। শুরু থেকে একদম ছোট বাচ্চা, কচি কাঁচা থেকে, মহিলা থেকে, বৃদ্ধ মানুষ থেকে, চাকরি যারা করে ওরাও আর যারা চাকরি করে না ওরাও। চাকরিয়ানরা নিজেদের চাকরি ছেড়ে ওরা ব্রিটিশের সব জিনিসকে বয়কট করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নিজের নাইটহুড উপাধিকে ত্যাগ করেছিলেন সেই সময়, যে 1913 সালে গীতাঞ্জলি লেখার কারণে ওনাকে গীতাঞ্জলি অ্যাওয়ার্ড দেওয়া হয়। গীতাঞ্জলির জন্য ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, আর তারপরে ওনাকে নাইটহুড উপাধি দিয়ে সম্মান করা হয়েছিল। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালা বাগের এই হত্যাকাণ্ডের কে দীক্ষা জানিয়ে নিজের সেই উপাধিকে তিনি ত্যাগ করেছিলেন। সেইভাবেই আমাদের অনেক উকিলরা নিজের উকালিতে ছেড়ে এসেছিলেন সামনে এই দেশপ্রেমকে দেখাতে। সেই জন্য শুধু একাই যে মহাত্মা গান্ধী আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন তা বললে কিন্তু ভুল হবে। কোথায় গেল কি এই সাধারণ মানুষগুলো, আম আদমিগুলো, যারা নিজের ঘর, নিজের ব্যবসা, নিজেদের চাকরি ছেড়ে দেশের জন্য প্রাণ হারিয়েছিলেন। 18 বছর বয়সে আমাদের ক্ষুদিরাম বসু নিজের প্রাণ হারিয়েছেন, কনকলতা বড়ুয়া, সেই হাজার এক্সাম্পল আছে আমাদের হাতে। ভগৎ সিং, এরকম মানুষও নিজের প্রাণ হারিয়েছিল এই দেশের জন্য। তাই আমরা দেখিয়েছি যে মহাত্মা গান্ধীর সাথে ক্রমান্বয়ে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে সমাজের প্রত্যেক প্রকারের নিচে থেকে বড়, শ্রমিক থেকে নিয়ে সবাই এসে এই স্বাধীনতা সংগ্রামে যোগদান দেওয়ার ফলে আজ আমরা এই মুক্ত আকাশে নিজেদের স্বাধীন বলে বসবাস করতে পারছি। তাই আমাদের একটি ছোট্ট একটি প্রয়াস ছিল, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সম্মুখে। এখানে মহাত্মা গান্ধী এসে সবাইকে বলছেন দানবের, এই যে দানবের ক্যারেক্টার, ও ব্রিটিশকে রিপ্রেজেন্ট করছে। ব্রিটিশকে আমরা সবসময় বর্বর শক্তি বলে থাকি। বর্বর মিন্স বারবারিক। ওরা নিজেদেরকে বলে সিভিলাইজ। যদি ওরা সিভিলাইজড হতো তাহলে ওরা একটি দেশকে এসে শাসন করতো না। আমাদের ভারতের সেনাবাহিনী পৃথিবীর মধ্যে তৃতীয়তম বৃহত্তম, তবুও আমরা কোনো দেশকে আক্রমণ করিনি। আপনারা আমাদের ইতিহাস পাল্টে দেখুন, কোনো দেশকে আমরা আজ পর্যন্ত আক্রমণ করিনি। এত বৃহৎ সেনাবাহিনী, আজ সেই সেনারা এই বর্বর শক্তির হাতে মার খেয়েছে। কিন্তু যখন সব ভারতে একত্রিত হয়েছে তখন সেই বর্বর শক্তিকে আমরা একত্রিত হয়ে উপড়ে ফেলতে পারি। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে নিযুত ময়না প্রকল্পের ফর্ম বিতরণ। নিযুত ময়না আসাম সরকারের এক অভিলাষী প্রকল্পের নাম,
কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে নিযুত ময়না প্রকল্পের ফর্ম বিতরণ হলো বুধবার। মোট 10 জন হিতাধিকারী ছাত্রীর হাতে এদিন ফর্ম তুলে দেন স্কুল কর্তৃপক্ষ। ফর্ম বিতরণী অনুষ্ঠানে নিযুত ময়না প্রকল্পকে এক অভিলাষী প্রকল্প আখ্যায়িত করে। স্কুল অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার বক্তব্য হলো, এই প্রকল্পের যেসব উদ্দেশ্য রয়েছে তা বাস্তবিকই সময়োপযোগী। তা যথার্থ বাস্তবায়ন হলে আজকের ছাত্রী ভবিষ্যৎ মহিলাদের অনেক উপকার হবে। মোট 300 কোটি টাকা বাজেট নির্ধারণ করে 2024-25 শিক্ষাবর্ষ থেকে এই প্রকল্পের যাত্রা শুরু করে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন আসাম সরকার। 5 বছরে মোট 10 লক্ষ ছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা রয়েছে। প্রকল্পের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে অধ্যক্ষ আম্বিয়া জানান, এই প্রকল্পের প্রথম উদ্দেশ্য হলো মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা, মাধ্যমিকের পর মেয়েদের স্কুল শিক্ষার হার বৃদ্ধি করা, মেয়েদের হঠাৎ পড়াশোনা বন্ধ করার প্রবণতা রোধ করা, শিশু বিবাহের মতো সামাজিক ব্যাধি রোধ করা সহ অন্যান্য। এই প্রকল্প শুধু সরকারি স্কুলের ক্ষেত্রেই প্রযোজ্য, বেসরকারি স্কুলের জন্য নয়। এই প্রকল্পের নিয়ম অনুসারে ছাত্রীরা নিয়মিত স্কুলে উপস্থিত থাকতে হবে এবং স্কুল নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে। নিয়মিত স্কুলে উপস্থিত না থাকা বা স্কুলের নিয়মকানুন ভঙ্গকারীরা এই প্রকল্প থেকে বঞ্চিত হবে। যোগ্যতার পরিমাপ প্রসঙ্গে স্কুলের প্রধানের বক্তব্য হলো, এই প্রকল্পের ধনী গরিব বৈষম্য নেই। বিবাহিত মেয়েরা এই প্রকল্পের সুবিধা পাবে না, জনপ্রতিনিধির কন্যারা এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবে না বলে জানান তিনি। বিষয় শিক্ষিকা অর্পণা শ্যাম চৌধুরী মুখ্যমন্ত্রী হিমন্তর এই যে মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসকে ধন্যবাদ জানান। তার কথা, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন আসাম সরকারের এই উদ্যোগে রাজ্যের মেয়েরা অনেক এগিয়ে যাবে বলে আশাবাদী তিনি। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। অর্পণা শ্যাম চৌধুরী, বিষয় শিক্ষক জুলজি সায়েন্সের। তো আমি প্রথমে ধন্যবাদ জানাই আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে এত সুন্দর একটা প্রকল্প হাতে নেওয়ার লেখা, যাতে আমরা সমাজে এখনও কিন্তু মেয়েরা একটু পেছনেই চলে, এটা আমরা সবাই জানি। তো মেয়েরারে আগাইয়া নেওয়ার এই যে প্রকল্পটা উনি নিয়েছেন, এর জন্য ওনাকে ধন্যবাদ। এবং আমরা সবাই খুশি যে মেয়েরা পড়াশোনা করবে, মেয়েরা এগিয়ে যাবে এবং এই প্রকল্পকে বাস্তবায়ন করবে। আমাদের ভবিষ্যতের উদ্দেশ্য, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য এবং আমাদের সবার উদ্দেশ্য যাতে সফল। আপনার মাধ্যমে আমি আমাদের স্কুলের আজকে যে মাননীয় মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পর যে লাইভ টেলিকাস্টের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী গুয়াহাটিতে যে উদ্বোধন করেছিলেন ফর্ম ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, আমরা ঠিক তার পরবর্তী মুহূর্তে আমরা স্কুলে একটা আনুষ্ঠানিকভাবে ছাত্রছাত্রীদের হাতে আমরা ফর্ম আমরা তুলে দিয়েছি। তো গত বছর 5 এপ্রিল এইভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে এই নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন হয়েছিল। এবার আমরা দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছি। এই বছর আমাদের ছাত্রীদের সংখ্যা আছে 11 আর্টসে আছে 95 জন, 11 সায়েন্সে আছে 8 জন, টোটাল আছে 103 জন। এইচএস সেকেন্ড ইয়ারে আর্টস টিমে আছে মেয়েদের সংখ্যা 182 জন, সায়েন্সে আছে 9 জন, সর্বমোট 191 জন এইচএস সেকেন্ড ইয়ারে। আমরা দুটা সেকশনে মিলে নিযুত ময়না প্রকল্পের বেনিফিশিয়ারি হলো 294। এই হলো রাজ্যের ট্রাফিক ব্যবস্থা সম্পন্ন কুম্ভকর্ণের নিদ্রা। একদিকে রাত্রিবেলা দল বেঁধে জরিমানা আদায় করে মানুষের কাছ থেকে নিজের পকেট ভরার জন্য, আর অন্যদিকে দিনের বেলায় কুম্ভকর্ণের নিদ্রায় প্রায় প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা যানজট লেগে থাকে জিবি যাওয়ার রাস্তা ইন্দ্রনগর ব্রিজের মধ্যে। যেতে পারছে না স্কুলে ও অফিসে যাওয়ার ছাত্রছাত্রী ও যাত্রীরা, অথচ কোনোদিনই এখানে ট্রাফিক পুলিশ দেখতে পায়নি সাধারণ মানুষ। তাই ট্রাফিক পুলিশের কাজ সাধারণ জনগণে করছে। দেখুন কি বলছেন সাধারণ মানুষ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কি হয়েছে জায়গা? আমরা লেট হয়ে গিয়ে সেটা স্কুলে আমরা ঘুরে আইতে লাগে।
কোন জায়গায় এটা? ক্ষুদিরাম স্কুল। আর এটা কোন জায়গায়? এটা তো ইন্দ্রনগর। এখানে কি প্রতিদিন জাম হয়? প্রত্যেকদিন জ্যাম হয়। ট্রাফিক কোন নাই? হ্যাঁ? ট্রাফিক নাই। না, ট্রাফিক নাই। ডেলি নিবিত ডেলি একটা দিন মিটবে না, 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। আপনার কি কি অসুবিধা পড়তে হয়? হ্যাঁ, অসুবিধা কি কি পড়তে হয়? আমরা যাতায়াত অসুবিধা মানুষ দেখতে না, গাড়ি ঘোড়া দামিয়ে রাখা, স্কুল ছাত্র আর হসপিটালের যাওয়ার রাস্তা তো ওইদিকে অনেক আছে। টাকা গাড়ি রোগী জমা গাড়ি 8 টাকা, এটা আমার গ্রামের লেগে। কোন জায়গা এটা? এটা দিবি রোড এই জায়গাটার নাম কি? ইন্দ্রনগর। রাস্তা গেছে সাইডে বন্ধুপুরের রাস্তায় গেছে রাজনগর রাস্তায় একটা এদের লেগে আরও আমরা অসুবিধা, মানে গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে চলা লাগে, আধা ঘন্টা অলরেডি হয়েছে। কোন সময় স্কুলে গিয়ে স্টুডেন্ট বাচ্চারা রান্না কি গরমে কী অবস্থা হইতেছে। এই ট্রাফিকের ব্যবস্থা করবো। ট্রাফিক তো নাই, ট্রাফিক ছাড়া ওই জায়গা রাস্তার অন্য গাড়ি অন্য কোনো গাড়ি ট্রাফিক পাওয়া দেখা যাবে না, হ্যাঁ ঠিক অন্য না আছে, কিন্তু এখানে নাই। প্রত্যেক বছরের ন্যায় এবছরও সপ্তম টাউন প্রতাপগড় এলাকাবাসীর উদ্যোগে গণেশ পূজার আগে খুঁটি পূজা দিলেন টাউন প্রতাপগড় এলাকাবাসী। এদিন খুঁটি পূজার মাধ্যমে তারা এই বছরের গণেশ পূজার সূচনা করলেন। পাশাপাশি প্রত্যেক বছরে এই বছরও 7 দিন ব্যাপী গণেশ পূজার দিন 500 গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করবেন। উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে আমাদের এখানে আমরা টাউন প্রতাপগড় এলাকাবাসীর পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা গণেশ পূজার আয়োজন করেছি। আমাদের এবার নিয়ে আমাদের 7বার পূজা অনুষ্ঠিত হতে চলেছে, তারই আজকে অঙ্গ হিসাবে আমাদের খুঁটি পূজা এখানে হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে আমাদের 31 নং ওয়ার্ডের কর্পোরেটর মাননীয় শ্রীমতী অঞ্জনা দাস মহোদয়া, উপস্থিত আছেন আমাদের বনমালীপুরের বিশিষ্ট সমাজসেবক রামু দাস মহোদয় সমেত এখানে উপস্থিত বিভিন্ন ধরনের সামাজিক যারা কার্যকর্তারা আছেন এবং আমাদের এখানে এলাকাবাসী সবাই মিলে আমরা এই পূজাটা করি। আমরা 7 দিন আমরা বাবার আরাধনায় ব্রতী এবং এলাকাবাসী সহ সারা ত্রিপুরা রাজ্যে সুখ সমৃদ্ধি কামনা করে যাতে সবার শরীর সুস্থ ভালো থাকে সেই কামনা রেখে আমরা এই পূজাটা আমরা অনুষ্ঠিত করি। এবং আমরা পূজার পাশাপাশি আমরা সামাজিকভাবেও আমরা যেহেতু দায়বদ্ধ, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সামাজিকভাবে কিছু কার্যক্রম করারও প্রচেষ্টা আমরা চালিয়ে যাই। যেরকম আমরা এবারও আমরা প্রায় 500 বস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছি গণেশ পূজার দিন। আমরা আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় সাংসদ তথা এই এলাকার যিনি অভিভাবক রয়েছেন রাজীব ভট্টাচার্য মহোদয়।